আমি দাঁড়িয়ে রয়েছি বিশ্বের সবচেয়ে লম্বা স্টেশনে। দেখো দেখো দুধসাগরের আগেই একটা ছোট কি লাগছে দেখো, বাপরে প্রচুর ঢেউ, বাহ একদম ধার ঘেঁষে। গুড ইভিনিং বন্ধুরা, আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি লোকাল ট্রেন ধরে পৌঁছে যাব শিয়ালদা, তারপরে ওখান থেকে আবার যাব শালিমার। তো আরও একটা নতুন জার্নি আজকে স্টার্ট হতে চলেছে। এই মুহূর্তে আমি লোকাল ট্রেনে উঠে পড়ি, তারপরে শালিমারে গিয়ে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। দেখি একটু ঢুকে যাব, দেখি কাকু। দেখো শিয়ালদা পৌঁছে গেছি আর এখন ঘড়িতে সময় দেখো 9:40 বাজে শিয়ালদা পৌঁছে গেছি। আর এরপরে আবার শালিমার স্টেশনে যেতে হবে। মানে শালিমার থেকে যদি ট্রেন থাকে তোমরা জানো যে কতটা প্রবলেম মানে ফেস করতে হয়। এইবার আবার এখান থেকে এই ট্যাক্সি বুক করলাম, এই দাদার ট্যাক্সি করে শালিমার পৌঁছাবো। তো চলো। দেখো শিয়ালদা থেকে আমাদের ট্যাক্সি ছেড়ে দিল আর এখন 9:46 বাজে, আর আমাদের ট্রেন শালিমার থেকে রয়েছে রাত 11:10। তো দেখো পৌঁছে গেছি শালিমার স্টেশনে, আর বাড়ির থেকে খাবার নিয়ে এসেছি। আমাদের ট্রেন তো রাত 11:10। ট্রেনের টাইম শুনে তোমরা বুঝেই গেছো আমরা কোথায় জার্নি করতে চলেছি। তো আগে ট্রেনে উঠি, তারপরে সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। আর শালিমার স্টেশন আসা মানে বুঝতেই পারছো একটু প্রবলেম হয়ই। ট্যাক্সি ওখানে পাচ্ছিলাম না, কেউ আসতে চাইছিল না, তারপরে আমরা ট্যাক্সি ফাইনালি বুক করি। এই হচ্ছে দেখো কনস্ট্রাকশনের কাজ চলছে এখনও শালিমার স্টেশনে। তো চলো এবার প্ল্যাটফর্মের ভেতরে স্টেশনে তো প্রবেশ করেছি। আর আমাদের S3-তে সিট পড়েছে। S3 সিট নাম্বার 78 আর 80, মানে একটা সাইড আপার একটা আপার। আর এই মুহূর্তে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। বাড়ির থেকে খাবার এনেছি এই যে কন্টেনারে করে। তো খাওয়া দাওয়া করে নিই, তারপরে ট্রেনে উঠে আবার ট্রেন ছাড়ার সময় তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো খাওয়া দাওয়া তো শেষ করলাম, আর তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি। আমি আর আমার ওয়াইফ অ্যাকচুয়ালি যাচ্ছি গোয়া। মানে দেখো শালিমার থেকে ভাস্কো ডা গামা অবধি টোটাল 2118 কিলোমিটার যাত্রাপথ আমাদের। আমরা সম্পূর্ণ জার্নি করব, আর টোটাল 40 ঘন্টা 50 মিনিটের জার্নি। আর এই ফুল জার্নিটা তোমরা খুব এনজয় করবে, কারণ এখন অ্যাকচুয়ালি বর্ষাকাল। আর বর্ষাকালে দুধসাগর ওয়াটারফলসটা কত সুন্দর দেখতে লাগে সেটা তো তোমরা বুঝতেই পারছো। আর সেই কারণেই কিন্তু গোয়া যাওয়া। তো চলো, অলরেডি ট্রেনের টাইম হয়ে গেছে। ট্রেন রাত 11:10 ছাড়বে, সিগন্যালও দিয়ে দিয়েছে। দেখো 11:10 হতে চললো, পেছন দিকে অলরেডি বাসিও বাজিয়ে দিয়েছে। এবার আমাদের ট্রেন ছাড়বে। তো চলো ট্রেনে উঠে পড়ি, যেতে যেতে আরও কিছু ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করবো। রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিল 11:10। এই মুহূর্তে শালিমার স্টেশন ছাড়লো আমাদের ট্রেন। আর ট্রেন নাম্বার 180-47 এই শালিমার ভাস্কো ডা গামা অমরাবতী এক্সপ্রেস মোটামুটি উইকলি 4 ডেজ চলে। আর এই ট্রেনে কিন্তু ফার্স্ট এসি নেই, থার্ড এসি আছে আর সেকেন্ড এসি আছে, আর তার সাথে স্লিপার আর জেনারেল কোচ রয়েছে। তো দেখো আমাদের তো এই ট্রেনে লং জার্নি হতে চলেছে, টোটাল 40 ঘন্টা 50 মিনিটের জার্নি। আর তোমাদেরকে বলি শালিমার থেকে ভাস্কো ডা গামার মধ্যে প্রায় 41টা হল্ট পড়বে। তো সমস্ত হল্ট তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, তবে বিশেষ কিছু হল্ট তোমাদের সাথে শেয়ার করবো। আর আমাদের এই শালিমার থেকে ট্রেন ছেড়ে ফার্স্ট যে হল্ট রয়েছে সেটা হচ্ছে সাঁতরাগাছি। দেখো এই ট্রেনের ভাড়া যেটা রয়েছে, থার্ড এসি রয়েছে 2175, সেকেন্ড এসির ভাড়া হচ্ছে 3125 টাকা, আর স্লিপার কোচের ভাড়া পড়বে তোমাদের
855 টাকা ফুল জার্নি করলে। আর দেখো এই অমরাবতী এক্সপ্রেস 2024 সালের 16ই ডিসেম্বর ICF থেকে LHB কোচে কনভার্ট হয়েছে। মাত্র 4 কিলোমিটার পাড়ি দিয়ে আমাদের যাত্রাপথের প্রথম হল সাঁতরাগাছি জাংশন আমরা পৌঁছে গেলাম। আমরা উঠে পড়েছি, আমাদের দুজনারই আপার বার্থ পড়েছে, আমার সাইড আপার আর ওর পড়েছে আপার বার্থ। তো ট্রেন তো সাঁতরাগাছি স্টেশন ছেড়ে দিল, তোমাদের সাথে আবার কথা হবে একদম সকালবেলা। তো বাই বাই, গুড মর্নিং বন্ধুরা। সেই কালকে রাতে তোমাদের সাথে সাঁতরাগাছিতে কথা হয়েছিল, আর ঘুম ভাঙতে একটু লেট হয়ে গেছে। এখন প্রায় 8টা বাজে আর আমরা কুলরাগুলো ক্রস করে গেছি। সামনে আসছে চিল্কা, আর এই মুহূর্তে মোটামুটি চিল্কার পাশ দিয়েই আমাদের ট্রেন যাচ্ছে। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু, আর সকালটা বেশ সুন্দর লাগছে। আর চিল্কাটাও তোমাদের সাথে শেয়ার করবো, দেখো কি সুন্দর লাগছে। চিল্কার পাশ দিয়ে এখন আমাদের ট্রেন যাচ্ছে, অপূর্ব সুন্দর। দেখো কালজানি স্টেশন আমরা স্কিপ করছি। দেখো আমরা তো চিল্কার সাইড দিয়ে, মানে চিল্কার যে লেক রয়েছে তার পাশ দিয়েই আমাদের ট্রেন যাচ্ছে। আর তোমাদেরকে বলে দিই, এই চিল্কা লেক কিন্তু এশিয়ার সবথেকে বড় লেগুন, মানে নোনা জলের হ্রদ তোমরা বলতে পারো। আর সাইড দিয়ে যখন ট্রেনটা যাচ্ছে অপূর্ব সুন্দর লাগছে কিন্তু। আর এই যে কালজানি যে স্টেশনটা আমরা স্কিপ করলাম, এই চিল্কা লেগুনের মাঝখানেই কিন্তু একটা কালজানি টেম্পেল আছে। আমি এর আগের ব্লগে আমি একটা ব্লগে শেয়ার করেছিলাম যখন ওড়িশা ট্যুর করেছিলাম, তো তোমরা চাইলে সেই ব্লগটাও দেখতে পারো। আর ওই টেম্পেলটা কিন্তু খুবই সুন্দর, তার কিছু মাহাত্ম্যও আছে, সেটা এখন বলতে গেলে অনেকটাই সময় লেগে যাবে। তো চলো তোমাদের সাথে আরও কিছু সুন্দর সুন্দর দৃশ্য চিল্কা রিভারের শেয়ার করি। দিনের বেলা চিল্কা লেকের সৌন্দর্য কিন্তু আলাদাই। তো এই মুহূর্তে চিল্কা আমরা ক্রস করলাম, বেশ সুন্দর লাগলো। আর তোমরা কারা কারা এরকম সাউথ সেকশনে যাওয়ার সময় মানে চিল্কা লেক দেখতে পেয়েছো দিনের বেলা, তারা কিন্তু কমেন্ট করতে বলো না। তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করো। বাজে 9:10, ট্রেন মোটামুটি টাইমে আছে, কিছুটা লেট রয়েছে। আর এই মুহূর্তে আমি পৌঁছে গেছি ব্রহ্মপুর স্টেশনে। প্রায় শালিমার থেকে 600 কিলোমিটার দূরে ব্রহ্মপুর স্টেশন। আর এই ব্রহ্মপুর স্টেশন কিন্তু দারিংবাড়ির প্রবেশদ্বারও তোমরা বলতে পারো, কারণ এই ব্রহ্মপুরে নেবেই তোমাদের দারিংবাড়ি ঘুরতে হবে। আর এই ব্রহ্মপুর স্টেশনের আশেপাশে রয়েছে মা তারাতারিণী মায়ের মন্দির, মানে যেখানে মায়ের স্তন পড়েছিল, অন্যতম সতীপীঠও তোমরা বলতে পারো। এছাড়াও গোপালপুর সি বিচও কিন্তু এই ব্রহ্মপুর স্টেশন থেকেই যাওয়া যায়। আমাদের ট্রেন মোটামুটি 1 ঘন্টা 10 মিনিটের ওপর লেট। 7:58 ঢোকার কথা আর 8টায় ছেড়ে দেওয়ার কথা। তো ট্রেন আবার ছেড়ে দিল, এখন প্রায় 9:13 বেজে গেছে। তো দেখো আমাদের ট্রেন ব্রহ্মপুর স্টেশন ছাড়লো, আর ওইদিকে তোমাদের সাথে চিল্কা শেয়ার করেছিলাম, চিল্কার হ্রদ। আর তার ঠিক উল্টো দিকে ইস্টার্ন ঘাট পর্বত, কিন্তু পর্বতের রেঞ্জ শুরু হয়ে যায়। দেখো তোমাদের সাথে শেয়ার করছি, কি সুন্দর লাগছে।
দেখো টোটাল 674 কিলোমিটার পাড়ি দিয়ে আমরা এখন পৌঁছে গেছি অন্ধ্রপ্রদেশের পালাসা। এই পালাসায় কিন্তু প্রচুর কাজু প্রক্রিয়াকরণ হয়, মানে সারা ভারতবর্ষে কাজু রপ্তানি যে করা হয় সেই কাজু প্রক্রিয়াকরণের কাজ কিন্তু সবচেয়ে বেশি এই পালাসাতেই হয়। ওর জন্য হোয়াইট গোল্ড সিটিও বলা হয় এই পালাসাকে। আর এই হচ্ছে দেখো আমাদের ট্রেন। আর ট্রেন মোটামুটি 1 ঘন্টা লেট আছে, 1 ঘন্টা লেটে চলছে। পালাসাতে ঢোকার কথা ছিল 9টা 40-এ, আর 9টা 42-এ ছাড়ার কথা ছিল। সে জায়গায় দেখো তোমাদের আপডেট দিয়ে দিই, 10:30 বাজে, মানে প্রায় 50 মিনিট লেটে চলছে। এখানে কিন্তু মানে এই ট্রেনে প্যান্ট্রি কার নেই, সেই কারণে কিন্তু অনবোর্ড ক্যাটারিংয়ের ব্যবস্থা রয়েছে। IRCTCর খাবার উঠে গেল এই পালাসার থেকে। আমরা প্রায় 878 কিলোমিটার ট্রেন জার্নি করে সামনেই আসছে ভাইজ্যাগ, মানে বিশাখাপত্তনম। আর আমরা বিশাখাপত্তনম ঢোকার আগে কিন্তু অনলাইনে খাবার অর্ডার করেছি ফুড অন ট্র্যাক অ্যাপ থেকে। এছাড়াও রেল রেস্টও রয়েছে, তোমরা চাইলে ওখান থেকেও খাবার অর্ডার করতে পারো। এবার দেখা যাক, অন টাইম নেই ট্রেন, যদিও মোটামুটি 50 মিনিট লেটে চলছে ট্রেন। এবার ওখান থেকেই আমরা দুপুরের খাবার নিয়ে নেব। আমরা ভেজ বিরিয়ানি একটা আর একটা আন্ডা বিরিয়ানি অর্ডার দিয়েছি। টোটাল আমাদের পড়েছে 326 টাকা। দেখো ফাইনালি 878 কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে গেলাম বিশাখাপত্তনম বা ভাইজ্যাগে। আর অ্যাকচুয়ালি বাঙালিরা কিন্তু এই বিশাখাপত্তনমে খুবই ঘুরতে পছন্দ করে। আর এই বিশাখাপত্তনমে রয়েছে সীমাচলম টেম্পল, তার সাথে আরকে বিচ রয়েছে, খুব সুন্দর সুন্দর বিচ রয়েছে। এছাড়াও ইস্টার্ন নেভাল কমান্ডের যে সদর দপ্তর সেটা কিন্তু এই বিশাখাপত্তনমে অবস্থিত। আর এছাড়াও এখানে কিন্তু ভারতবর্ষের সবচেয়ে বড় পোর্টও রয়েছে। ট্রেন আমাদের ভালোই লেট রয়েছে, মোটামুটি 12টা 55 ঢোকার কথা আর 1টা 15 ছাড়ার কথা। মানে এখানে তো রেক রিভার্সাল হবে, মানে সামনের ইঞ্জিন খুলে গিয়ে পেছনে ইঞ্জিন লাগবে, আবার গাড়ি উল্টো দিকে চলবে। আর সে জায়গায় ট্রেন ঢুকেছে দেখো প্রায় 2টো, মানে 1 ঘন্টার বেশি লেট। 78 উধার দে দো, উধার। দেখো আমাদের খাবার দিয়ে গেল। দেখো আমরা একটা আন্ডা বিরিয়ানি আর একটা ভেজ বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম, আমাদের দিয়ে গেছে। তো আজকে দুপুরের লাঞ্চ এটা দিয়েই সারবো, আবার রাতে দেখি কি খাবার অর্ডার করি। মানে এত বাজে অবস্থা, স্লিপারে কন্ডিশন খুবই খারাপ। আমাদের আসার সময় তবু এসি টিকিট রয়েছে, তাই মানে ঠিকমতো বসে পর্যন্ত যেতে পারছি না। আর এই মুহূর্তে ভাইজ্যাগে দাঁড়িয়ে রয়েছে বলে খেয়েও নিচ্ছি, কারণ একটু পরে আবার ভিড় হয়ে যাবে। আর এখানে তো রেক রিভার্সাল হবে, তোমাদের বললাম অনেকটা সময় দাঁড়াবে। তো দেখো বিশাখাপত্তনমে আবার রেক রিভার্সাল করে আমাদের গাড়ি আবার উল্টো দিকে চললো, মানে এখানে অনেকটা টাইম কেটে গেল। মানে ট্রেন লেট ছিল, আরও লেট হয়ে গেল। ফাইনালি আমাদের ট্রেন আবার ছাড়লো। আমাদের যাত্রাপথে টোটাল 1079 কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছে গেলাম রাজমুন্দ্রি। আর এরপরেই কিন্তু রয়েছে গোদাবরী রিভারের ওপর মানে বেশ বড় একটা ব্রিজ, যেটা রাজমুন্দ্রি স্টেশন ছাড়ার পরেই রয়েছে, রোড কাম রেল ব্রিজ। সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর দক্ষিণ ভারতের মানে কর্ণাটকের মধ্যে কিন্তু এই রাজমুন্দ্রি একটা অন্যতম বড় শহর। আর দেখো ট্রেন ঢোকার কথা ছিল 4:03 আর 4:05 ছাড়ার কথা, সে জায়গায় কিন্তু ট্রেন অনেকটাই লেটে ঢুকেছে। দেখো এখন প্রায় 5টা 20 বাজে, মানে
1 ঘন্টা 20 মিনিট মতো লেটে চলছে আমাদের ট্রেন। এবার দেখা যাক অ্যাট দি এন্ড ট্রেনটা ঠিক টাইমে পৌঁছায় কিনা। দেখো আমাদের ট্রেন অলরেডি উঠে গেছে রোড কাম রেল ব্রিজে। দেখো এই সাইডে রয়েছে আর একটা আর্চ ব্রিজ। আর দেখো রাতের খাবারও এই বিজয়বাড়ার থেকেই অর্ডার দিয়ে দিয়েছে, মানে বিজয়বাড়ায় আমাদের দিয়ে যাবে, আগে থেকে অর্ডার দিয়েছিলাম, দেখা যাক কখন দিয়ে যায়। কাল 1227 কিলোমিটার পাড়ি দিয়ে এই মুহূর্তে পৌঁছে গেছি বিজয়বাড়া জাংশনে। আর ট্রেন মোটামুটি 40 মিনিট মতো লেট। ট্রেন অনেকটাই মেকআপ দিয়েছে, প্রায় 1.5 ঘন্টার কাছে লেট ছিল, কারণ এখানে ঢোকার কথা 6:45-এ আর 6:55 ছাড়ার কথা, সে জায়গায় এখন বাজে প্রায় দেখো 7:32, মোটামুটি 45 মিনিট মতো লেট রয়েছে। আর এখান থেকে কিন্তু আমাদের লাইন ভাগ হয়ে যাবে, আমরা যাব গোয়ার দিকে, তো এখান থেকে একটা লাইন চলে যাবে চেন্নাইয়ের দিকে আর একটা লাইন গোয়ার দিকে। তো দেখো বিজয়বাড়া স্টেশন তো ছেড়ে দিল, এবার আসবে কৃষ্ণা রিভার ব্রিজ, মানে যেটা ভারতবর্ষের তৃতীয় লংগেস্ট, মানে লম্বা নদী তোমরা বলতে পারো। অন্ধকার হয়ে গেছে, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো আমার ডিনার তো হয়ে গেল, আর খাবার অনেকটা এক্সেস হয়েছে, মানে আর খেতে ভালো লাগছিল। তো ডিনার করে এবার আবার শুয়ে পড়বো, কালকে সকালে তোমাদের সাথে আবার দেখা হবে। তো গুড মর্নিং বন্ধুরা, কালকে রাতে তো লাস্ট কথা হয়েছিল, আর আজকে সকাল, আজকে আমি দাঁড়িয়ে রয়েছি হসপেট স্টেশনে। আর এই হসপেট স্টেশন কিন্তু কর্ণাটক রাজ্যের খুবই বিখ্যাত একটা স্টেশন, কারণ এখানে নেবেই কিন্তু যারা ঘুরতে আসে হাম্পিতে, তারা এখানে নেবেই হাম্পিতে যায়। আর এখান থেকে হাম্পি মাত্র 13 কিলোমিটার দূরে। আর এখন ঘড়িতে বাজে দেখো 6:40, আর ট্রেন ঢোকার কথা ছিল 6:20 নাগাদ, সে জায়গায় মাত্র 10 থেকে 20 মিনিট লেট। আর আশা করছি এই ট্রেনটা যখন ভাস্কো ডা গামায় ঢুকবে অনেকটা অ্যাডভান্স ঢুকিয়ে দেবে। দেখো এই মুহূর্তে নেমে পড়েছি আমরা হুবলি স্টেশনে, আর এই দাদা এখান থেকে ইডলি খাবে, আমাকে জোর করে বলছে খেতে, কিন্তু আমি এই সকালে ব্রাশও করিনি, কিচ্ছু করিনি, সেই কারণে হয়তো খাবো না। যাই হোক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বিশ্বের সবচেয়ে লম্বা স্টেশন, যেটা বলে এসএসএস হুবলি জাংশন। এই মুহূর্তে আমাদের সারা বিশ্বের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে, এতটাই লম্বা, প্রায় 1.5 কিলোমিটারেরও বেশি লম্বা। আর দেখো আমাদের এই ট্রেন 8:50-এ ঢোকার কথা, 9টায় ছাড়ার কথা, মোটামুটি 10 মিনিটের হল্ট এই হুবলি জাংশনে। তবে আমাদের ট্রেন টাইমেই ঢুকেছে, মোটামুটি 9টা বাজে 3 মিনিট আগেই আমাদের ট্রেন প্ল্যাটফর্মে ঢুকে গেছে। তো হুবলি জাংশন ছেড়ে দিল। দেখো লন্ডা জংশন ঢোকার আগে, মানে কাসেল রকের আগে পড়বে লন্ডা জংশন। তো লন্ডা জংশন ঢোকার আগে আবার পশ্চিমঘাট পর্বতমালা শুরু হয়ে গেছে, তার সাথে দেখো ফরেস্টও রয়েছে।
আর আমাদের ট্রেন ফরেস্টের বুক চিরে, পাহাড়ের বুক চিরে এগিয়ে যাচ্ছে। দেখো খুব সুন্দর একটা কার্ভ রয়েছে। দেখো একটু পরেই আমরা ক্যাসেল রকে ঢুকবো, আর ওখান থেকে তো ব্যাংকার ইঞ্জিন যুক্ত হবে, মানে সামনে তো এখন দুটো ইঞ্জিন রয়েছে, পেছনেও আবার একটা ইঞ্জিন যুক্ত হবে। দেখো ভরা বর্ষায় এরকম সিনই তোমরা দেখতে পাবে গোয়া আসলে। আমরা পৌঁছে গেছি এখন ক্যাসেল রকে, আর এই ক্যাসেল রকেই কিন্তু পেছনে ব্যাংকার যে ইঞ্জিন সেটা অ্যাটাচ হবে। সামনে দুটো ইঞ্জিন আর পেছন দিকে আরও একটা ইঞ্জিন দিয়ে ঠেলতে ঠেলতে আমাদের পাহাড়ে তুলবে আর কি ট্রেনটাকে। দেখো বৃষ্টি পড়ছে। হ্যালো, এই মুহূর্তে আমাদের ট্রেন ক্যাসেল রক ছেড়ে দিল, আর মুষলধারায় বৃষ্টি হচ্ছে, তবুও তার মধ্যে তোমাদের সাথে তো শেয়ার করতেই হবে। আর এই যে ক্যাসেল রক থেকে কুলেম অবধি মোটামুটি টানেল, তার সাথে সৌন্দর্য, আর মাঝে পড়বে দুধসাগর, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো এটা ফার্স্ট টানেল। বৃষ্টির টানেলের ভেতর দিয়ে যখন ট্রেন যাচ্ছে আমার মনে পড়ছে সেই সাইরাং এক্সপ্রেসের কথা। মানে নর্থ ইস্টেও কিন্তু এইরকম সৌন্দর্য আমরা পেয়েছি, আর এই টানেলটা বেশ বড়। দেখো এত বৃষ্টি হচ্ছে পাহাড়ে, একটা ব্রিজ পড়বে। হ্যাঁ এই যে ব্রিজ দেখো। ও দেখো এখানে ল্যান্ডস্লাইড হয় বলে কিভাবে ঘিরে দিয়েছে। আর এই কলকাতা থেকে গোয়া যাওয়ার এই রুটটা কিন্তু অপূর্ব সুন্দর। কেন সুন্দর? এই বিশেষ করে এই ক্যাসেল রক ছাড়ার পর কুলেম অবধি দুধসাগর তো পড়বেই, তার সাথে প্রচুর টানেল রয়েছে, ব্রিজ রয়েছে, বেশ সুন্দর বেশ সুন্দর। আর তোমাদের সাথে একটু পরে তো দুধসাগর ওয়াটারফলসটা শেয়ার করবো। দেখো দুধসাগরের আগেই একটা ছোট দুধসাগর ওয়াটারফল থেকে পেলাম, আবার একটা টানেল। দেখো পাহাড়ে মেঘ ভেসে যাচ্ছে, কুয়াশা, মানে আমাদের একটা লাস্ট টানেল আসবে, টানেল নাম্বার 11। এই দাদা বললো আমাকে, সবাই মিলে মানে বাঙালি বেশি কিন্তু এই ট্রেনে, যেহেতু শালিমার থেকে ট্রেন ছাড়ছে। এই দাদা বললো 11 নম্বর টানেল, তাই তো? 10 নম্বর টানেল চলে গেছে, এবার 11 নম্বর টানেলের পরেই আমরা দুধসাগর দেখতে পাবো। এখন প্রচুর বৃষ্টি হচ্ছে কিন্তু পাহাড়ে, সেই কারণে এত পাহাড় থেকে জল নেমে আসছে। সামনে আসছে, দাঁড়িয়ে গেল নাকি? দাঁড়িয়ে গেলে তো নামা হবে। দেখো গাড়ি আবার দাঁড়িয়ে গেল, চলো। মানে সবাই চাইছে এখানে একবার নামবে। এবার আমাদের কোচটা যদি একটু আগে গিয়ে দাঁড়াতো তাহলে খুব ভালো হতো। একদম সামনের কোচটা দাঁড়িয়ে গেছে দুধসাগর ওয়াটারফলসের সামনে। ট্রেনটা এখন দাঁড়িয়েছে, আর দুধসাগর ওয়াটারফলসের আওয়াজ পর্যন্ত বুঝতে পারছি, এত জোরে আওয়াজ হচ্ছে, বীভৎস আওয়াজ, বীভৎস। যারা বর্ষাকালে আসছো তারা কিন্তু
মানে এই দাদা বলে দিল যে মানে এত জোরে জল আসে পুরো ভিজে যাব, জানি না ভিজে যাব কি না, তবুও শ্যুটটা তোমাদের জন্য করবই। আর এই দুধসাগর ওয়াটারফল কিন্তু 4টে ধাপে পুরো নিচে নামে। দেখো হর্ন দিয়েছে, এবার ফাইনালি আমরা দেখতে পাবো আশা করি। তবে ওই সাইডে সামনে যারা আছে তারা কিন্তু অনেকটা টাইম দেখতে পেলো, কারণ ট্রেনটা অনেকক্ষণ সময় দাঁড়িয়েছিল। দেখো আসছে, ওয়াও কি লাগছে দেখো, ওয়াও নিচে 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 ওই পাশটা ওই পাশটা চলো চলে আসে। দেখো এই সাইড থেকে তো নিলাম, এবার আবার এই সাইডে নিতে হবে কারণ পুরোটা পাওয়া যাবে। দেখো কি সুন্দর লাগছে, এটা দূর থেকে আবার যেই ঘুরবে তারপরে তোমরা এটা দেখতে পাবে। দেখো ওয়াও, হ্যাঁ কি সুন্দর দেখো, ওয়াও কি লাগছে দেখো। দেখো আমরা পৌঁছে গেলাম কুলেমে, আর এই কুলেমে কিন্তু আবার বাংকার যে ইঞ্জিন যুক্ত করা হয়েছিল সে বাংকার ইঞ্জিন আবার খুলে ফেলা হবে। আর মোটামুটি 2060 কিলোমিটার শালিমার থেকে আমরা চলে এসেছি। আর ট্রেন এখন টাইমেই আছে, 1:15 ঢোকার কথা এই কুলেমে, 1:20 ছাড়ার কথা। আর দেখো এখন 1:19 হয়েছে, ট্রেন একটু পরেই ছেড়ে দেবে। তো দেখো ফাইনালি 2093 কিলোমিটার পাড়ি দিয়ে এখন পৌঁছে গেলাম মাডগাঁও স্টেশনে। আর যদিও আমাদের কিন্তু যাত্রা এখনও শেষ হয়নি, আমরা একদম লাস্ট অবধি ভাস্কো ডা গামা অবধি জার্নি করব। আর দেখা যাক, এই অবধি টাইমেই এসছে, মোটামুটি 2:20 ঢোকার কথা, 2:25 ছাড়ার কথা, এখন 2:22 বাজে। দেখো বেস্ট টাইমে এসছে। ভাস্কো ডা গামা অবধি জার্নি করার একটাই কারণ, সেটা হচ্ছে সমুদ্রের ধার দিয়ে ট্রেনটা যাবে, সেই কারণে কিন্তু পুরো ভিউটা তোমাদের সাথে শেয়ার করতে পারো, তোমাদেরও ভালো লাগবে। মাডগাঁও স্টেশন তো ছেড়ে দিল, এরপরে আমরা লাস্ট যাবো ভাস্কো ডা গামা। আর সমুদ্রের ধার দিয়ে কিন্তু এই ট্রেনটা যায়, তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। তো চলো, সমুদ্রের ধার দিয়ে যাচ্ছে আমাদের লাইন। বন্ধ করে দিয়েছি, ভালো জায়গায় যখন আসবে প্রচুর ঢেউ দেখো, ওয়াও কি সুন্দর, একদম আমাদের ট্রেন যাচ্ছে সমুদ্রের ধার ঘেঁষে, একদম কোস্টাল লাইন দিয়ে। এই যে আমাদের ট্রেন, বাপরে দেখো প্রচুর ঢেউ, বাহ কি সুন্দর, সেই লাগছে। পুরো কোস্টাল এরিয়া গোয়ার, আর আমাদের ট্রেন এগিয়ে যাচ্ছে দেখো। সব জায়গায় একদম ধার ঘেঁষে, ওয়াও দেখো পুরো একদম ধার দিয়ে যাচ্ছে, ওয়াও কি সুন্দর। বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। তো দেখো ফাইনালি 2118 কিলোমিটার পাড়ি দিয়ে এই মুহূর্তে পৌঁছে গেলাম ভাস্কো ডা গামা স্টেশন। আর দেখো এখন 3:41 বাজে, ট্রেন মোটামুটি
অনেকটাই অ্যাডভান্স, মানে 20 মিনিট অ্যাডভান্স ঢুকিয়ে দিয়েছে। তো চলো এবার বাইরে যাই, তারপরে কিভাবে যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার। দেখো ভাস্কো ডা গামা স্টেশনে নেবে মানে তোমাদের আবার 1 নম্বর প্ল্যাটফর্মের দিক দিয়ে বেরোতে হবে। বেরিয়ে এই রাস্তা দিয়ে গিয়ে এখানে সামনেও বাস চলে আমি যতদূর জানি, তো বাসে করেও আমি পাঞ্জিম যেতে চাইছি। মানে স্টেশন থেকে তোমরা কিছুটা হেঁটে এসে এখানে বাস স্ট্যান্ড রয়েছে, এখানে ডাইরেক্ট পাঞ্জি যাওয়ার বাসও তোমরা পেয়ে যাবে। বাসের ভাড়া এখনও বলেনি, এবার ভেতরে উঠি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বাসে উঠে পড়েছি, এরকম বাস, এই বাসে করে ডাইরেক্ট বলছে পাঞ্জি বাস স্ট্যান্ডে নিয়ে যাবে। তো দেখো ভাস্কো ডা গামা স্টেশন থেকে আমরা এরকমই বাসে করে পৌঁছে গেছিলাম পাঞ্জি বাস স্ট্যান্ডে। আর পাঞ্জি বাস স্ট্যান্ডে আমাদের ভাড়া পার হেড 100 টাকা নিয়েছিল, যদিও পরে জানতে পারলাম এই রুটের ভাড়া 30 থেকে 40 টাকা ম্যাক্সিমাম বাসে। তো তারপরে পাঞ্জি বাস স্ট্যান্ড থেকে আবার বাস ধরে আমরা পৌঁছে গেছিলাম ক্যালাঙ্গুট বিচে। আচ্ছা দেখো যারা ক্রুজ পার্টি করে তাদের ক্রুজ কিন্তু এখান থেকেই ছাড়ে। দেখো বাঁদিকে রয়েছে এক একটা। তো দেখো বাসে করে একটু আগেই নামলাম, আর বাস যেখানে নামালো সেখান থেকে মাত্র 100 মিটার আমাদের হোটেল। এই দেখো এই অ্যাপার্টমেন্টে আমাদের রুম বুক করেছি। চলো তোমাদের সাথে রুমটা একটু শেয়ার করি। আর ওই সামনেই রয়েছে সুইমিং পুল, তোমরা চাইলে সুইমিং পুলেও নামতে পারো। দেখো এই হচ্ছে রুম, বাহ যেমনটা দেখেছিলাম এয়ারবিএনবিতে ঠিক সেই রকম। এই হচ্ছে রুম, দেখো ঢুকেই এই সাইডের ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমটা বেশ বড়। দেখো একটা ছোট সোফা রয়েছে, একটা টি টেবিল, এই সাইডে বড় মিরর রয়েছে। দেখো ওয়ারড্রপ, তোমরা এখানে সব কিছু রাখতে পারো। তারই সাথে দেখো একটা কিং সাইজ বেড, এরকম ওয়াল হ্যাঙ্গিং রয়েছে সুন্দর। এদিকে আর একটা ডেস্ক রয়েছে, এদিকে আরও একটা মিরর, এখানে টিভি রয়েছে। আর দেখো এই সাইডে কিচেন রয়েছে, এখানে সমস্ত কিছু রয়েছে, এখানে ফ্রিজ থেকে শুরু করে সব কিছু। দেখো ফ্রিজও চলছে, তোমরা কিছু এনে রাখতে পারো। এর সাথে দেখো অ্যাকোয়াগার্ড রয়েছে, এখানে তোমরা রান্নাও করে খেতে পারো। আর দেখো এই সাইডটা একটা দেখো এরকম ব্যালকনি রয়েছে। আর এই সাইডেও একটা বেশ বড় ব্যালকনি রয়েছে। দেখো বেশ বড় একটা ব্যালকনি। তো দেখো এয়ারবিএনবিতে আমাদের এই রুমটা মাত্র 2000 করে পড়েছে। বেশ সুন্দর, তোমরা চাইলে কিন্তু এটা বুক করতে পারো, আমাদের বেশ ভালোই লেগেছে। তো তোমরা তো দেখতেই পেলে ট্রেন জার্নি করে একেবারে আমরা রুমে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন বেরিয়ে পড়েছি ক্যালাঙ্গুট সমুদ্র সৈকত ঘোরার জন্য। এই ভিডিওটা আমি এখন আর বেশি বাড়াবো না, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমই আরও ইনফরমেটিভ আর ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। আর নেক্সট ব্লগ তো আরও ইন্টারেস্টিং আর ইনফরমেটিভ হতে চলেছে, কারণ পুরো গোয়ার জার্নি ভিডিও আসতে চলেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।